আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বেশ কিছু কথা বলতে যাচ্ছি যে এই যে দেশের যে বর্তমান সংকট, এই সংকটে আপনারা কি করবেন তাহলে? ঠিক আছে, এটা হলো আপনাদের কাছে প্রশ্ন যে এই সংকটে আপনারা কি করবেন। হ্যাঁ, মানে আমাদের করণীয় কি এখন? হ্যাঁ, এই যে আপনার হলো বাইতুল মুকাররমে মুসল্লিদের উপর হামলা করলো, হামলা করে আবার হলো যাদের উপর হামলা করলো তাদেরকে ব্লেম দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তো আপনারা আসলে কি করবেন? কি করবেন এখন? আমাদের কি করা উচিত? আপনাদের কাছে আমার প্রশ্ন। সবাই একটু পরামর্শ দেন তো যে আসলে এখন কি করা উচিত। হ্যাঁ, দেখেন, আমরা আহ, কখনোই নিজের আত্ম উপলব্ধির জায়গা থেকে কি ভাবি যে আমার কি করা উচিত। হ্যাঁ, আপনি আপনি হলো শফিকুল ভাই, আপনি ইব্রাহিম হোসেন ভাই, আপনি ইমরান হোসেন ভাই, আপনি আনিস ভাই, সোহেল ভাই, সোলাইমান সরকার ভাই, আব্দুল জলিল ভাই, হ্যাঁ, তারপরে হলো ইসমাদি, হ্যাঁ, তারপরে ইউসুফ আলী ভাই, আপনারা যে কমেন্ট করছেন, জিন ইসলাম, আবদুল্লাহ আল জুবাইর ভাই, মিস্টার হাসান, আপনারা যে কমেন্ট করছেন, আমার প্রশ্ন হলো যে এখন আমাদের কি করা উচিত? হ্যাঁ, কি করা উচিত একটু বলবেন। হোসেন মিয়া ভাই আছেন, সাইদ ভাই আছেন, দেওয়ান সুমন, আরও অনেকে, জুয়েল আহমেদ ভাই, আমাদের আসলে এই সংকটে কি করা উচিত? এই যে দেখেন, আমাদের উপরেই হামলা করলো। ঠিক আছে, মতিঝিলে আমাদের উপরেই পুলিশ হামলা করেছে। ভিডিওটা আপনারা একটু টেনে দেখেন, একটু ব্যাক ফুটে যান, গিয়ে দেখেন যে আমাদের উপর হামলা করেছে। হামলা করে আমাদের উপরে মামলা দিয়েছে, আমাদের 56 জনের মতো গ্রেপ্তার। ঠিক আছে, তারপরে আমরা ইয়েতে গেলাম, আহ, কি ওইটা প্রেস ক্লাবে গেলাম, সেখানেও আমাদের 12 জনকে গ্রেপ্তার করলো। দেখেন, ওইখানে কোনো সংঘাত হয়নি, সহিংসতা হয়নি, ওইখানে গ্রেপ্তার করে আমাদের উপরে মামলা দিয়েছে। এখন আমাদের কি করা উচিত? বা আপনারা যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের কি করা উচিত? হ্যাঁ, অথবা এইখানে আমাদের দেশে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদের কি করা উচিত? অথবা ব্যবসায়ী শ্রেণী আছে, তাদের কি করা উচিত? যদি এই মুহূর্তে আমার একজন প্রবাসী ভাই যদি এরকম ভাবে যে উনি যদি প্রবাসে থেকে যদি প্রতিবাদে অংশ নেয়, প্রতিবাদ করে, তাহলে ওনার বাড়িতে হামলা হবে। যদি এইটা ভাবে, সত্যিকার অর্থেই হামলা হয়। কিন্তু এইটাকে চিন্তা করে যদি প্রবাসী ভাইরা কথা বলা বন্ধ করে, ঠিক একইভাবে আমাদের এই সমাজে যারা চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী আছে, তারা যদি ভাবে যে আমি যদি এখন কথা বলি আমার সরকারি চাকরিটা চলে যাবে, সো আমি আর কথা বলবো না। ঠিক আছে, ঠিক একইভাবে যারা ব্যবসায়ী আছে, যে আমার একটা ছোট দোকান, হ্যাঁ, এই ছোট দোকান আমি চালাই, এটাতে আমার পরিবার চলে, আমি কথা বললে ছাত্রলীগ এবং হলো যুবলীগ, আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা আছে, এই সন্ত্রাসীরা হামলা করবে। ঠিক আছে, এইভাবে যদি প্রত্যেকটা শ্রেণীর মানুষ যদি আপনার হলো চুপ করে থাকে, তাহলে ফলাফলটা কি আসলে? দেখেন, আমাদের যে রাস্তাঘাট, আমাদের যে মোড়, হ্যাঁ, আপনার একটা ইউনিয়নের একটা মোড় আছে, বাজার আছে, আপনি দেখেন কোন জায়গাটাতে সহিংসতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করছে না ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, আরও ভংচক অনেক লীগ আছে। আপনি আমাকে দেখান কোন জায়গাতে তার চাঁদাবাজি করছে না। হ্যাঁ, দেখেন, আমরা কিন্তু ভ্যাট দেই, ট্যাক্স দেই সরকারকে। হ্যাঁ, তারপরে এখানে মাহবুব ভাই আছেন, শেখ আলম ভাই, তারপরে ইহসান ভাই, জাহিদ ভাই, খান ভাই, আপনারা কমেন্ট করছেন, আপনারা সবাই কিন্তু ভ্যাট দেন, ট্যাক্স দেন। আপনারা ভ্যাট এবং ট্যাক্স কেন দেন? কেন দেন? ভ্যাট এবং ট্যাক্স কেন দেন? যে আপনাদের টাকা দিয়ে এই সরকার চলে এবং তারা আপনাকে কিছু সেবা দিবে, সেই সেবা দেওয়ার বিনিময়ে তারা আপনার কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিচ্ছে না, আপনারাই স্বপ্রণোদিতভাবে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে দেখেন, আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি নাকি কোনো জমিদারের তালুকে অবস্থান করার কারণে জমিদারের খাজনা দিচ্ছি? হ্যাঁ, যে এই রাজ্যে থাকতে হলে আমাকে খাজনা দিয়ে থাকতে হবে। আমরা আমরা তো এই ভ্যাট ট্যাক্সগুলো দিচ্ছি সেবা পাওয়ার জন্য।
আমাদের এখানে পুলিশ রয়েছে, আমাদের এখানে আর্মি রয়েছে, র্যাব আছে, ঠিক আছে? মানে এই পুলিশ, আর্মি, র্যাব আমাদের জন্য কি করছে? আমরা যে টাকা দিচ্ছি, আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, এই যে র্যাব নামে যে বাহিনীটা, ঠিক আছে, আমরা দেখলাম যে 4 জন র্যাব সদস্য আপনার হলো অপহরণের সঙ্গে জড়িত, 2 কোটি টাকা অপহরণের সঙ্গে জড়িত, ঠিক আছে? আমরা যে এদেরকে বেতন দেই, ঠিক আছে, এরা যে সোনার মতো বেতনগুলো লইয়া যায় খায়, এ খায় আর বউ খায় আর সোল খায় আর অসুস্থ মায়ের ওষুধ খায়, সবই খায়, আমাদের টাকা দিয়ে খায়, ঠিক আছে? খাইয়া আমাদের আমাদের নাগরিক, মানে আমরা নাগরিকদেরকে মাদক দিয়ে ফাঁসায় দেয়, তারপরে নিয়ে যায় অপহরণ করে মুক্তিপণ দাবি করে, না পাইলে মাদক মামলা দিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে, ঠিক আছে? তো এই যে অবস্থা, আমরা কি এইভাবেই চুপ করে থাকবো? আপনি কি চুপ করে থাকবেন বলেন? জাহিদ ভাই কমেন্ট করেছেন, জয়নাল ভাই আছে, ইকবাল ভাই আছে, হ্যাঁ, রিয়াজুল ভাই আছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি যে এইভাবেই কি চলবে? প্রবাসে আছেন, আপনারা ভয় করছেন যে প্রবাস থেকে কথাবার্তা বলে দেশে পরিবারের উপর হামলা হবে। দেশে ব্যবসা করেন, আপনার হলো হামলা হবে, ঠিক আছে? আপনি চাকরি করেন, চাকরি থেকে বাদ দেবে। তো সব যদি এইভাবে যদি মানে সংকীর্ণ হয়ে যায়, তাহলে এই দেশের পরিবর্তনটা হবে কিভাবে? ঠিক আছে? এই আমরা মানে কিভাবে, হাউ পসিবল? আপনাদেরকে বলি, দেখেন, আমাকে ব্যক্তিগতভাবে মানে প্রতিদিন অসংখ্য হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, আমার পেজে আমার নাম্বারটা দেওয়া আছে, প্রতিদিন অসংখ্য মেসেজ আসে এবং সেই মেসেজগুলো রিপ্লাই আমাকে দিতে হয়। না হলে অনেকে বলে যে তারিক ভাই কি এমন নেতা হয়ে গেছে, সে অহংকারী হয়ে গেছে, হ্যাঁ, মেসেজের রিপ্লাই দেয় না। কিন্তু কতগুলো মেসেজ আসে সেটা কিন্তু আমি জানি, এবং কতগুলো ফোন কল আমাকে রিসিভ করতে হয়। আমাকে প্রতিদিন অসংখ্য মানুষ বলতেছে ভাই আগায় যান, আগায় যান, হ্যাঁ ভাই সহমত ভাই, অথবা ভাই অনেক সুন্দর কথা বলছেন, অনেক যুক্তিক কথা বলছেন ভাই, মানে আমাকে এত ঠেলছেন আপনারা ভাই, আপনারা বলছেন আমার সাথে আছেন, হ্যাঁ, আমাকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন, কিন্তু আমি একজন তারেক কতটা দুর্বল এইটা কি আপনি জানেন? একজন ভিপি নূর রাজপথে গিয়ে কতটা আপনার হলো অসহায় অনুভব করে, যখন আপনাদেরকে ডেকে আপনাদেরকে পাশে না পাই তখন কতটা অসহায় লাগে বলেন? একটু চিন্তা করেন যে আপনাদেরকে ডেকে যখন আমরা পাই না তখন কতটা অসহায় লাগে, ঠিক আছে? আমি আমাদের সংগঠনে এই মুহূর্তে দেখেন 56 জন গ্রেপ্তার, 56 জন গ্রেপ্তার। এই যে 56 জন গ্রেপ্তার, দেখেন প্রত্যেকে জামিনের ব্যবস্থা করতে হবে। জেলখানায় যে খাবারগুলো দেয় এটা অপরাধীদের খাবার। অপরাধী কারা? খুন করে, তারপরে হলো মাদক ব্যবসা করে, তারপরে আপনার হলো ছিনতাই করে, এর মাথায় ওর মাথায় বাড়ি দিয়েছে, তারা হলো অপরাধী। সেই অপরাধীদের খাবার জেলখানায় দেয়। আমার ভাই, ছাত্র ভাই, আমার যুবক ভাই, যুবনেতা যারা আছে, ওরা কি অপরাধী? এদের এদের মেজরিটি জীবনে কোনোদিন বিড়িও দেয়নি মুখে, জীবনে কোনোদিন বিড়িও মুখে দেয়নি। তাহলে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন, আমার এই যে ভাইগুলো জেলে গেল, ওদের জামিনের ব্যবস্থা, জামিনের জন্য যে খরচ, ঠিক আছে, সেইটা করা কার দায়িত্ব? আমাকে ফোন দিয়ে দিয়ে শুধু উৎসাহ দিলেই হবে? আমাকে ফোন দিয়ে ভালোবাসা দিলেই হবে? আমি যদি আমার ভাইয়ের জন্য জেলখানায় ওখানে কার্ড সিস্টেম করা আছে, সেখানে 2500 টাকা দিতে হয়, 56 জনকে 2500 টাকা করে দিলে কত টাকা হয়? তাই নয়? আবার শুধু 2500 টাকা করে দিলেই না, এক একজন ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য 200, 400, 500 টাকা করে আবার ঘুষ দিতে হয়, না হলে টাকা দিতে দেয় না। উপরে ফ্যান লাগানো আছে, কারাগারে ফ্যান লাগানো আছে, হ্যাঁ, ওইখানে ঘুষ না দিলে ফ্যান বন্ধ করে দেয়। বুঝতে পারছেন? ঘুষ না দিলে ফ্যান বন্ধ করে দেয়। বদ্ধ কারাগারে ফ্যান চলে, ঘুষ দিতে হয়, তাহলে ফ্যান ঘোরে। তাহলে যাই হোক, এটা আমাদের সমস্যার কথা একটু বলছিলাম মাঝখানে, সেই সমস্যাগুলো কথা বললাম যে আসলে আমরা কেমন আছি এখন। এরপরে এখান থেকে সরে এসে একটু আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে কিভাবে সিদ্ধান্ত নেবেন। দেখেন ভাই, আমরা আসলে অনেক প্রত্যাশা করছি। আমরা আমাদের জনগণ, আমরা যারা জনগণের কাতারে যারা আছেন, হ্যাঁ, তারা 2014 সালে একটা প্রত্যাশা করছিলেন যে এইবার হয়তো একটা পরিবর্তন আসবে, এই যে অন্যায় অত্যাচার নিপীড়ন করছে, একটা মনে হয় পরিবর্তন আসবে, একটা পরিবর্তন আসবে,
হ্যাঁ আপনার চাতক মন চেয়ে থাকে হ্যাঁ কেউ একজন পরিবর্তন করিয়ে দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করবে, ঠিক আছে? ঠিক একইভাবে আপনার চাতক মন 14 থেকে শুরু করে 15 সালে দেখলেন, 16 সালে দেখলেন, হ্যাঁ 17 সালে দেখলেন ব্যাপক অত্যাচার হচ্ছে, অন্যায়ভাবে মানুষকে গুম করতেছে, খুন করছে, ঠিক আছে? হ্যাঁ 18 সালে আবার আপনার চাতক মন চাইতেছে যে হলো এইবার একটা পরিবর্তন আসবে, আর হাসিনা সরকার ক্ষমতায় আসতে পারবে না, এইবার তার শেষ, তার আয়ু শেষ, ঠিক আছে? আপনার চাতক মন চাচ্ছে যে কেউ একজন আইসা হ্যাঁ অদ্ভুতভাবে হ্যাঁ ঐশ্বরিক ক্ষমতায় সব কিছু বদলায় দেবে। আপনার চাতক মনের কত ডিমান্ড, আপনার মনের কত মানে ডিমান্ড, কত স্বপ্নের ইচ্ছা, কত কৌতূহল যে কেউ একজন এসে এই দেশের পরিবর্তন করে দেবে, ঠিক আছে? অথচ আপনি প্রবাসে আছেন, সেখান থেকে দুইটা কথা বলতে আপনি টেনশন করেন যে আপনার পরিবারের উপর হামলা হয় কিনা, আপনি চাকরি করেন টেনশন করেন আপনার আপনার হলো চাকরিটা চলে যায় কিনা, আপনি ব্যবসা করেন টেনশন করেন যে ব্যবসা হামলা হবে, ব্যবসা বন্ধ করে দেবে, সো কথা বলা যাবে না। কিন্তু আপনার চাতক মন, আপনার উৎসুক মন, কৌতূহলী মন চায় যে কৌতূহল হ্যাঁ যে কেউ একজন এসে একটা ছক্কা মেরে দেবে। এত সহজ, এত এত সহজ। রাসেল সর্দার ভাই আছেন এখানে কমেন্ট করছেন, ইমতিয়াজ মোল্লা ভাই কমেন্ট করছেন, জয়নাল হায়দার ভাই কথা কমেন্ট করছেন। হ্যাঁ তো এত সহজ ভাই বলেন, দুরন্ত আরিফ ভাই এত সহজ বলেন, এত সহজ যে আপনারা হলো কেউ এসে আপনার পরিবর্তন করে দিবে, এত সহজ না ভাই। এখানে প্রত্যেকটা লোক দায়ী, প্রত্যেকটা লোক দায়ী, ঠিক আছে? প্রত্যেকটা লোক দায়ী। হ্যাঁ কেউ অস্বীকার করতে পারবে যে আইনের শাসন নাই? এখানে আওয়ামী লীগের কুলাঙ্গারগুলো আছে, আর যুবলীগের কুলাঙ্গার আছে যারা গালি দিচ্ছে, আর কি সবাই না, যারা গালি দিচ্ছে, গালি দিচ্ছে অনেকে। তোদেরকে বলি, হ্যাঁ তোর পরিবারের সদস্য আজ ধর্ষণের শিকার হলে তুই বিচার পাইবি? হ্যাঁ হ্যাঁ এই যে বগুড়াতে এই ছাত্রলীগের ভাইয়েরা শোন, বগুড়াতে এক ছাত্রলীগ নেতা আর এক ছাত্রলীগ নেতারে হত্যা করলো। ওই যে রৌফ যে ভিপি নূরকে হামলা করছিল, সেই রৌফ আর এক ছাত্রলীগ নেতার পেটে সুই ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে মেরে ফেলাইছে, ঠিক আছে? বল যে মরে গেল সে বিচার পাবে? তোর কি মনে হয়? ডিয়ার ছাত্রলীগ, যুবলীগ, তোমার কি মনে হয়? আমার বগুড়া শহরের চেলোপাড়া মোড়ে বাস স্ট্যান্ডে হ্যাঁ যুবলীগের নেতা মাথায় কোপ দিয়ে একজনকে হত্যা করেছিল, এখনো সে বিচার পায়নি। এই যে তুফান সর্দার বগুড়ায় ধর্ষণ করেছিল, মা এবং মেয়েকে ন্যাড়া করে দিয়েছে। যারা যুবলীগের এখানে আছো, ছাত্রলীগের আছো, আমার এই লাইভ দেখছো, বিচার পেয়েছে? তোমার মা ধর্ষিত হলে তুমি বিচার পাইবা না, গ্যারান্টি। তোমার বোন ধর্ষিত হলে তুমি বিচার পাইবা না, তুমি খুন হবা তোমার দলের লোকের দ্বারা, তুমি বিচার পাইবা না, বিচার পাইবা না। কুমিল্লা শহরে কান্দির পারে মোড়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছিল, এখনো কেউ বিচার পায়নি এখনো। অসংখ্য অহরহ বিচারের জায়গা আছে। আমি বেকারদের দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছি, হাইকোর্টের দরজায় ঘুরতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে? যে এই যে প্রাইমারির যে পোষ্য কোটা রয়েছে, রেলওয়ের পোষ্য কোটা আছে, সেটা নিয়ে রিট করে সেই রিটের রায় দেয় না আদালত সেই রিটের রায় দেয় না। আদালতের বিচারকরা ভয় পায়, সরকারের বিরুদ্ধে রায় দিতে ভয় পায়, বলে যে আমি এই বিচার করতে পারবো না, এই কথা বলছে। তাহলে এখানে আমাকে বলো, যারা যুবলীগ আছো, ছাত্রলীগ আছো, আগে মানুষ হও, ঠিক আছে? আমি বলতেছি না আগে ভিপিনুরের সংগঠনে আসো, হেফাজতের সংগঠনে যাও, ছাত্র দলের সংগঠনে যাও, তারপরে ছাত্র সেনা সংগঠনে যাও, বা ইসলামিক বিভিন্ন সংগঠন আছে সেগুলো যাও, আমি সেটা বলছি না। আগে মানুষ হও, ঠিক আছে? তুমি নিজেই দেখো যে তোমার আশেপাশে কত মানুষ আইনের সহযোগিতা পায় না, তোমার আশেপাশে কত মানুষ, তোমার দলের মানুষ অত্যাচার মানে নির্যাতনের শিকার হচ্ছে, ঠিক আছে? ছাত্রলীগের হাত থেকে মায়ের পেটে থাকা শিশুটাও রক্ষা পায়নি, মায়ের পেটেই মারা গেছে, গুলি করেছে। এর বিচার প্রয়োজন আছে না? এখানে
আমাদের সাথে আমাদের এখানে মানে মেজরিটি দেখা যায় যে অনেক হিন্দু আইডি থেকে কমেন্ট করা হয়, গালি দেয় আমাদেরকে। বিশ্বজিৎকে কি আমরা হত্যা করেছি না ছাত্রলীগ হত্যা করেছে? বলেছে যে আমি হিন্দু হিন্দু, তাহলে বোঝো বোঝো এই যে সাল্লাতে, সুনামগঞ্জের সাল্লাতে হলো হিন্দু পরিবারগুলোর উপরে হামলা হলো, ওইখানে কি মুসল্লিরা, মসজিদের মুসল্লিরা গিয়ে হামলা করেছে? প্রধান আসামি যুবলীগের নেতা, যুবলীগের নেতা। তো এই যে আমি বলছি যে এই দেশে কেন পরিবর্তন প্রয়োজন। তুমি ছাত্রলীগ করো, যুবলীগ করো, আওয়ামী লীগ করো, যেই করো, তুমি যেই করো, জাস্ট ইয়েস নো বলো যে আমার এখানে আইনের শাসন আছে কি না, আমার এখানে মানুষ বিচার পাচ্ছে কি না, এইখানে রাস্তাঘাটে ফুটপাতে পুলিশ চাঁদাবাজি করে কি না, এইখানে আমার রাস্তার মোড়ে মোড়ে যুবলীগ শ্রমিক লীগ চাঁদাবাজি করে কি না, করে কি না, ইয়েস অর নো। এই কথাগুলো, এই প্রশ্নগুলো আমি ছাত্রলীগের যারা সমর্থক আছে, যুবলীগের যারা সমর্থক আছে, তাদেরকে বলছি, আমি তাদেরকে বলছি যে আমাদের এই দেশটাতে পরিবর্তন প্রয়োজন আছে কি না। অনেকে বলে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুফল নাকি জনগণ পাচ্ছে। আমি বেশি দূর যাব না, হ্যাঁ বেশি দূর যাব না, যে ক্ষমতায় থাকার সুফল কীভাবে পাচ্ছে। এই 12 বছর ক্ষমতায় থেকে হলো আমরা পোষ্য কোটা, সেই পোষ্য কোটার বিরুদ্ধে কথা বলছি, আমরা বিচার পাইনি। চাকরির বয়স বৃদ্ধির কথা বলছি, সেইটা হয়নি, হয়নি। এই যে বেকারদের কাছে আবেদন ফির নামে অন্যায়ভাবে 500, 1000, 1500 টাকা করে নেওয়া হচ্ছে, আমরা সেটার সুরাহা পাইনি, পাইনি। একটা সেক্টরের কথা বললাম, একটা সেক্টরের কথা বললাম। এইখানে আমাদের কর্মসংস্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসংখ্য বেকারদের কাছ থেকে মন্ত্রী এমপিরা টাকা নিয়ে চাকরি দিচ্ছে না, অসংখ্য বেকারের কাছ থেকে মন্ত্রী এমপিরা টাকা নিয়ে দিচ্ছে না চাকরি। একবার চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি, ঘুষ দিয়ে রাখছে বেকাররা, একটা চাকরির আশায় টাকা দিয়ে রাখছে মন্ত্রী এমপিদের কাছে, সচিবদের কাছে। হ্যাঁ, চাকরি দিতে পারবে দুইজনকে টাকা নিয়ে রাখছে, 200 জনের কাছ থেকে, 200 জনের কাছ থেকে টাকা নিয়ে রাখছে। তো আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাইকে বলি যে তোমরা আমাদেরকে পছন্দ করো না, ভালো কথা, হেফাজতকে পছন্দ করো না, ভালো কথা, ছাত্র দলকে পছন্দ করো না, ভালো কথা, কাউকেই পছন্দ করো না, কিন্তু পরিবর্তনটা একটা প্রয়োজন আছে, তাই না? যদি পরিবর্তন প্রয়োজন আছে এটা বিশ্বাস করো, আমাদের সংগঠনে আসতে হবে না, আমাদের সংগঠনে আসতে হবে না। তোমরাই তোমাদের মতো করে নতুন একটা সংগঠন বানাও যারা পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনে বিশ্বাসী। বিপিনুরকে ভালো লাগে না, তারেককে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, ঠিক আছে, নতুন একটা বানাও, বানায় সেটার মাধ্যমে বাংলাদেশে নতুন কিছু সৃষ্টি করো, নতুন কিছু সৃষ্টি করো। এইখানে আমি এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো সেটি হলো কেন আমাদের সফলতা আসবে না বা কেন সফলতা আসছে না। ঠিক আছে, সফলতা আসছে না এই জন্য আমরা যে পরিবর্তনের জন্য কাজ করছি, ভিপি নূর যে পরিবর্তনের কাজ করছে, আমি তারেক যে পরিবর্তনের জন্য কাজ করছি, এই পরিবর্তনের রাস্তায় আমি কৃষকদেরকে পাচ্ছি না, আমার কৃষক ভাইদেরকে পাচ্ছি না, আমার কৃষক চাচাদেরকে পাচ্ছি না। আমি এই পরিবর্তনের যে ডাক দিয়েছি সেই পরিবর্তনে আমি সুইপার মেথুকে পাচ্ছি না, আমি রিক্সাওয়ালাদেরকে পাচ্ছি না, ব্যবসায়ীদেরকে পাচ্ছি না। কতিপয় যুবক যারা বেকার ভ্যাগাবন্ড, এরা এই দেশকে গড়ার জন্য স্বপ্ন দেখে তারা চিল্লাচিল্লি করছে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমি বলছি, যারা লাইভ দেখছেন, ঠিক আছে, যারা লাইভ দেখছেন আমি বলছি, যতক্ষণ না, ধরেন আপনার নাম আব্দুর রহিম, হ্যাঁ আব্দুর রহিম, আপনাকে বলছি যতক্ষণ পর্যন্ত আপনি নিজে এই পরিবর্তনের যাত্রায় এসে যোগ না দিবেন ততক্ষণ পর্যন্ত এদেশে পরিবর্তন আসবে না, এদেশে পরিবর্তন আসবে না। এইখানে পরিবর্তনের জন্য একটা বড় অংশের ভালো সমর্থন প্রয়োজন। পরিবর্তন কেন হবে না জানেন? কেন হবে না? এই যে আওয়ামী লীগ চুরি করে, লুটপাট করে, মানুষকে হত্যা করছে, গুম করছে, বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে মুসল্লিদের মারপিট করছে, রামদা চাপাতি নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, কখনো কখনো রামদা চাপাতি নিয়ে নিজ দলের লোকের উপর ঝাঁপিয়ে পড়ছে। ঠিক আছে, এরপরেও কেন পরিবর্তন হচ্ছে না জানেন? এদেশের জনগণের একটা নোংরা অংশ রয়েছে, জনগণের একটা নোংরা অংশ আছে। কাদের নোংরা অংশ?
জনগণের একটা নোংরা অংশ আছে। জনগণের এই নোংরা অংশ এই আওয়ামী লীগ রামদা চাপাতি এগুলো নিয়ে মানুষের উপর হামলা করছে, হত্যা করছে, অন্যায়ভাবে চাঁদাবাজি করছে, পুলিশ চাঁদাবাজি করছে, অন্যায়ভাবে মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে, এত কিছুর পরেও তারপরে ধর্ষণ করছে, ধর্ষণ করে হত্যা করছে, 4 সন্তানের জন্য নাকি ধর্ষণ করেছিল নির্বাচনের সময় সুবর্ণচরে, এত কিছুর পরেও আমাদের জনগণের একটা নোংরা অংশ আছে, যেই নোংরা অংশ এত খারাপ কাজের পরেও আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে। তারা আওয়ামী লীগকে শক্তি যোগাচ্ছে মানসিকভাবে, এবং এই শক্তি যোগাচ্ছে এই নোংরা লোকগুলোর মধ্যে শিল্পী রয়েছে, সাহিত্যিক রয়েছে, সাংবাদিক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, চাকরিজীবী রয়েছে, আছে আছে এদের জন্য মানে আওয়ামী লীগ একা শক্তিশালী নয়, আওয়ামী লীগ এই নোংরা লোকদের একটা অংশের সমর্থনের কারণে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। এবং আওয়ামী লীগের যে আজকে ফ্যাসিবাদী আচরণ এবং যে এই যে স্বৈরাচারী আচরণ, এই আচরণে টিকে থাকার কথা নয়, টিকে থাকার কথা নয়। এখানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে মিডিয়ার লোকেরা, প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে প্রশাসনের লোকেরা, প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী কর্মকর্তারা, এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে প্রাইমারি স্কুলের ছোট্ট একটা মাস্টার, সেও এই ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতায় থাকার জন্য সহযোগিতা করছে। এবং নির্বাচনের সময় এরাই নির্বাচনে কারচুপি করতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে স্কুলের মাস্টাররা। তাহলে আপনি স্বপ্ন দেখার জায়গাটা কোথায়? আপনার স্বপ্ন দেখার কোনো সম্ভাবনা নাই, নাই। তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত এই সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ যারা আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী কাজকর্মের পরেও এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই যে মানুষকে গুম করছে, এই যে সাংবাদিককে মিথ্যা মামলা দিচ্ছে, ছাত্রদের মিথ্যা মামলা দিচ্ছে, আলেমদেরকে মিথ্যাভাবে হয়রানি করছে, বাইতুল মোকাররমে হামলা করছে, বিভিন্ন জায়গায় নিজেরাই হামলা করে অন্যের উপর মামলা দিচ্ছে, এত কিছুর পরেও জনতার একটা অংশ আওয়ামী লীগকে সমর্থন দেয়, তাই আওয়ামী লীগকে সরানো এখানে সম্ভব হচ্ছে না। এর জন্য এই জায়গা থেকে সরে আসার জন্য আমাদেরকে প্রচুর আলোচনার প্রয়োজন আছে। হ্যাঁ, এই আলোচনাটা শুধু আমি ফেসবুকে লাইভে এসে আলোচনা করছি বিষয়টা এরকম না। এই আলোচনা হতে হবে চায়ের দোকানে, এই আলোচনা আপনি যেখানে চাকরি করেন সেখানে হবে, এই আলোচনা আপনার পরিবারে হবে, এই আলোচনা বাজারে হবে, এই আলোচনা হাটে হবে, এই আলোচনা যখন আপনারা কয়েকজন মিলে একটা সিএনজিতে করে যাচ্ছেন অথবা একটা বাসে করে যাচ্ছেন সেখানেও এই আলোচনা হতে হবে। আলোচনা হতে হবে, প্রচুর আলোচনা হতে হবে। আলোচনা করে 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 এই সমাজের যারা পথভ্রষ্ট মানুষ, সেই পথভ্রষ্ট মানুষগুলোকে সংশোধন করতে হবে। আমার ভাই, আপনার সন্তান, আপনার ভাতিজা কত ভদ্র নম্র ছিল, তাকে ছাত্রলীগে ঢুকায়ে তার মস্তিষ্ক নষ্ট করে দিয়ে তাকে সন্ত্রাসে রূপান্তরিত করছে। চিন্তা করা যায়? হ্যাঁ, চিন্তা করা যায়? এই যে দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতারা, ছাত্রলীগের একজন জেলা শাখার নেতা, সে 2000 কোটি টাকা পাচার করেছে। আপনি ভাবতে পারেন? ভাবতে পারেন সে পাচার করেছে? আমি ওই জেলার ছাত্রলীগের নেতাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে তোমার নেতা 2000 কোটি টাকা পাচার করেছে, তুমি কোন ঘোড়াটা পেয়েছো? হ্যাঁ, এই সমাজে যারা লুটপাট করছে, অর্থ পাচার করছে দেশের বাইরে, এবং এইখানে যারা মাদক ব্যবসা করছে, এইখানে যারা নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা এখান থেকে লুটপাট করছে, তাদের কোনো ক্ষমতা নাই। তাদেরকে ক্ষমতা দিচ্ছে কে? তাদেরকে ক্ষমতা দিচ্ছে কে? আমার ভাই, আপনার ভাতিজা, হ্যাঁ, তারপর আপনার সন্তান, তারা ছাত্রলীগে জয়েন করছে, যুবলীগে জয়েন করছে, জয়েন করে ওই সকল লুটপাটকারীদেরকে সমর্থন দিচ্ছে, তাদের ভ্যানগার্ড হিসেবে অবস্থান করছে, এবং এরাই একসময় জয় বাংলা বলে বিশ্বজিৎদের উপর হামলা করছে। হ্যাঁ, এখানে ইচ্ছা করলেই একজন পুলিশ সদস্য একটা থানায় বিপ্লব ঘটাতে পারবে না, এত সহজ নয়। ইচ্ছা করলে একজন পুলিশ অফিসার ফার্ম গেটের ফুটপাতের উপর যে চাঁদাবাজি হয় সে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। ইচ্ছা করলে একজন পুলিশ অফিসার মতিঝিল থানায় গিয়ে মতিঝিলের যে হকাররা আছে সেই হকারদের এখানে যে চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, এত সহজ নয়। জায়গাগুলো এমন নোংরাভাবে নষ্ট করা হয়েছে যে কোনো ভালো মানুষ ইচ্ছা করলেই ভালো কাজগুলো করতে পারবে না। অবস্থা খুবই ভয়ঙ্কর। এই অবস্থাটাকে বের করতে হলে এই যে ডাকসুর ভিপি নুরুল হক নূর ডাক দিয়েছে, ঠিক আছে, আমি বলছি যে ভিপি নূরের নেতৃত্বেই এখানে আপনাকে আসতে হবে, বিষয়টা এরকম নয়।
আপনি নিজেই একটা কিছু করেন, নিজেই একটা সংগঠন বানান, যেই সংগঠন আলোর পথ দেখাবে। বাট একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে আপনাদেরকে। এবং যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে, 56 জন হলো আমাদের ভাই কারাগারে আছে, এদের জামিনের ব্যবস্থা করা সোজা কথা নয়। জনপ্রতি 20,000 টাকা খরচ হবে মিনিমাম, বা আরও বেশি হতে পারে। টাকাটা কই থেকে আসবে? আমার নাই, আমি মানুষের বাসায় থাকি, এখন আমাকে আশ্রয় দিয়েছে কেউ একজন, আমার নাই টাকা। কার দায়িত্ব এটা? আমার তো নাই, এখন কি করব আমি? এটা আপনার দায়িত্ব ছিল। যারা আমাদেরকে সবসময় সাহস দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, তাদের সবাইকেই বলছি যে কিছু একটা করেন। হয় নিজে এখানে রাজপথে এসে অংশ নেন, অথবা যারা দূরে আছেন তারা দূর থেকে কিভাবে সাহায্য করা যায় সেই কাজটা করেন। এবং এখানে আসেন, এখানে ভিপি নূরকে শক্তিশালী করেন, অথবা নিজেই একটা সংগঠন বানান যেটা দেশের জন্য কাজ করবে। আমাদের আদর্শ, আমাদের কথাবার্তা, আমাদের পথ চলা, আমাদের রাজনীতি, আমাদের আদর্শ, আমরা চিন্তাভাবনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে এখানে আমাদের সাথে এসে আমাদের পাশে দাঁড়ায় আমাদের মনোবল বৃদ্ধি করেন, আমাদের সাহস যোগান, অথবা আপনি নিজেই কিছু একটা করেন। বাট কিছু একটা করতে হবে, তা না হলে এখন আপনার পূর্ববর্তী প্রজন্ম যেভাবে অত্যাচার নির্যাতন সহ্য করে গেছে, চুপ করেছিল, এখন সহ্য করব আমরা, ঠিক একইভাবে আপনার পরবর্তী প্রজন্ম তারাও এইভাবে সহ্য করতে হবে, এবং এইভাবেই চলতে থাকবে। এই যে রূপকল্প 2041-এর কথা শেখ হাসিনা বলে, এটা রূপকল্প 41, বাংলাদেশকে উন্নয়ন করার জন্য 41, না শেখ হাসিনা, তারপরে তার সন্তান, তারপরে তার নাতি, তাদের শাসন ক্ষমতায় থাকার জন্য রূপকল্প 2041। শেখ হাসিনাকে মানুষ ক্ষমতায় বসিয়েছিল 5 বছরের জন্য। সে পরিকল্পনা করবে 5 বছরের জন্য। এই 5 বছরের জন্য সে যা কিছু করবে তার হিসাব নিকাশ হবে, সে এটা করতে পারলো কি পারলো না। কিন্তু 5 বছরের কথা বলে 2014 সালে জোর করে ক্ষমতায় রয়েছে, 2018 সালে জোর করে ক্ষমতায় আছে। এখনও তারা বলছে রূপকল্প 2041 সাল পর্যন্ত পরিকল্পনা করার দায়িত্ব আপনাকে বাংলাদেশ দেয়নি। এই চিটিংবাজি, ফাপড়বাজি করে হবে না। এই কথাগুলো সবার আলোচনা করতে হবে। যদি আলোচনা করতে পারেন, বেশি মন খুলে আলোচনা করতে হবে। বলে মনের মধ্যে লাভ নাই, মনের মধ্যে রাখা লাভ নাই। বিভিন্ন সচেতনতামূলক লেখা, কন্টেন্ট, ছবিগুলো মেসেঞ্জারে শেয়ার করতে হবে। হ্যাঁ, বন্ধুদেরকে বলতে হবে, ফোন দিয়ে বলতে হবে যে এই যে একটা সংকট, এই বাংলাদেশকে আমরা কিভাবে রক্ষা করব, আসো কিছু চিন্তা ভাবনা আমরা করি। তাহলে কেবল একটা পরিবর্তন সম্ভব, তাহলে একটা সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ দেখা সম্ভব। আর যদি কিছুই না করেন, ঠিক আছে, ওই যে স্বপ্ন দেখেন, 2014 সালে স্বপ্ন দেখেছিলেন যে এইবার বুঝি হাসিনা যাবে, হাসিনার অত্যাচার থেকে আমরা বাঁচবো। আবার স্বপ্ন দেখছেন 2018 সালে এইবার বুঝি হাসিনা যাবে। আরে বাপ রে বাপ, হাসিনা আর খাওয়া নাই, ওরা জনগণ পছন্দ করে না। সামনে নির্বাচন আসছে, সেম একই ঘটনা ঘটবে যদি নিজে এই পরিবর্তনে অংশ না নেন। ভালো থাকবেন।